হাউস সম্পাদক। স্বাগত আপনাদের দুজনকেই। সম্মানিত দর্শক, আমরা যদি হেডলাইন্সের দিকে তাকাই, আজকেও আলোচনার কিন্তু কেন্দ্রবিন্দু ছিল নাসিরনগর। এই নাসিরনগরের ঘটনায় আরও আটক 9 জন। আমরা জানি যে উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি, তাকে প্রত্যাহারের ঘটনাটি ঘটেছে এবং তাকে একই সাথে আমরা দেখেছি যে সেখানকার মন্ত্রী যিনি, তিনি বলেছেন কটাক্ষ প্রমাণ হলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী। নিরাপত্তা চেয়ে রিটের বিষয়টিও আছে। প্রথমে এই বিষয়ে থাকতে চাই আলোচনায়, তারপর অন্যান্য বিষয়ে আমরা আসবো। শ্যামল, আপনি নিজে নিবিড়ভাবে দেখছেন একজন সাংবাদিক হিসেবে বিষয়গুলিকে, আপনি আপনার লেন্স থেকে কিভাবে মূল্যায়ন করবেন? না, এটার মূল বিষয়টা যেটা আমরা যেটা দেখছি যে এত বড় একটি ঘটনা ঘটে গেল নাসিরনগরে, কিন্তু সেটার রিয়াকশনটা, এটার অ্যাকশনগুলো ঠিক প্রপারলি যথাসময়ে নেওয়া হয়নি এবং এই কারণে মানুষের মধ্যে একটা হতাশা আছে। আপনি দেখবেন এর পরপর গত রোববার এই ঘটনার সূত্রপাত, তারপরে কিছু আমরা পুলিশি অ্যাকশন দেখলাম, তারপরে আবার এই পুলিশি প্রহরার মধ্যেও কিন্তু পরপর কয়েকটা ঘটনা ঘটলো। সামগ্রিকভাবে এই ঘটনাকে বিশ্লেষণ করতে গেলে আমার মনে হচ্ছে, আমরা আজকেও এটা নিয়ে আলোচনা করছিলাম, আমাদের পুলিশের মহাপরিদর্শক জনাব শহীদুল হক সাহেব আমাদের কয়েকজনকে ডেকেছিলেন এবং মত বিনিময় করলাম সেখানে, এবং সেখানে মনে হচ্ছে যে পুলিশের যে বক্তব্য, তারা মনে করছেন যে এখানে কোনো একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে। রসরাজ দাস নামে যে ছেলেটির ফেসবুকে এই জিনিসটি পাওয়া গেছে, সে অত্যন্ত নিরক্ষর একজন জেলে পরিবারের ছেলে, তার পক্ষে এই ধরনের জিনিস করাও সম্ভব না। কিন্তু এই যে বারবার প্রশ্নটি উঠছে, এই যে বারবার এরকম গুজব রটিয়ে সংখ্যালঘুদের উপর যে হামলাটি হচ্ছে, এটির কোনো সুরাহা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি পাবনার সাতিয়ার ঘটনা দেখি, সেটিও গুজব ছড়িয়ে করা হয়েছে। রামুর দিকে তাকায় সেটিও হয়েছে, দিনাজপুরের দিকে তাকায় সেটিও হয়েছে, এমনকি সাতক্ষীরাতে একটি নাটক মঞ্চস্থ করা নিয়ে যে ঘটনা ঘটে গেছে, সেটিও কিন্তু এইভাবে গুজব রটিয়ে করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইসব গুজব রটিয়ে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা তো থাকবেই। আমাদের এখানে নানা অপশক্তি খুবই তৎপর, কিন্তু প্রশাসনকে যথাযথ দায়িত্বটি পালন করতে হবে। নাসিরনগরের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই দুঃখজনক, সেটি হচ্ছে প্রশাসন তার দায়িত্বটি যথাযথভাবে পালন করে নাই এবং আমরা দেখেছি অনেক সময় উস্কানিও দিয়েছে তারা। এই ধরনের একটি ঘটনার, যেখানে যে লোকটি, যে যার বিরুদ্ধে অভিযোগ, সে গ্রেফতার হয়ে যাওয়ার পর তাকে অলরেডি আত্মরা করে মেরে পিটে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে, তারপরে কিভাবে স্থানীয় প্রশাসন এখানে এরকম একটি বিক্ষোভের অনুমতি দিল? শুধু অনুমতি দেয় নাই, তারা কিন্তু অনুমতি দেওয়ার পরে তাদেরকে নিবৃত্ত করার জন্য কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। আমি আজকে পুলিশের আইজি বলছিলেন, নাসিরনগরে টোটাল পুলিশ আছে মাত্র 38 জন। এখন আশুতোষ কলেজ মাঠে প্রায় 20,000 লোকের একটি জমায়েত হয়েছে। এখন 38 জন পুলিশ দিয়ে আপনি 20,000 লোকের জমায়েতকে কিভাবে আপনি মোকাবেলা করবেন? তো যারা এই অনুমতিটি দিয়েছে, অনুমতিটি দিয়েছেন এই যে যিনি প্রত্যাহারিত হয়েছেন চৌধুরী মোয়াজ্জেম আহমেদ, যিনি ইউনো, সেই ইউনো, আমি ইউনোর বক্তব্য শুনছিলাম কয়েকটা টেলিভিশনের লাইভে। সে তো নিজে সাফাই গাইছিল, সে বলেছে আমি বরং এদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছি, আমি অনুমতি দিয়ে তাদেরকে উত্তেজনাটাকে প্রশমিত করার চেষ্টা করেছে। তিনি বোঝেন নাই যে এই ধরনের বিক্ষোভ থেকে এর আগে যে রামুর ক্ষেত্র একই ঘটনা ঘটেছে, দলে দলে লোক এসছে তারপর গিয়ে ভাঙচুর করেছে। ফলে এই অভিজ্ঞতাটা থাকা সত্ত্বেও কেন তিনি তাদেরকে অনুমতি দিলেন এবং অনুমতি দিয়ে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করলেন, সেটা আমরা বুঝতে পারছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রথম দিন না হয় একটি ঘটনা ঘটে গেছে, ঠিক আছে, আমি সামলাতে পারি নাই, দ্বিতীয় দিন তৃতীয় দিন পরপর আরও 2 দিন এই ঘটনার যে পুনরাবৃত্তি, এতেই মনে হয় যে কোনো একটি মহল এখানে এই ষড়যন্ত্রটি করছে, কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে তাদের মোকাবেলা করতে পারছি না। আমরা স্থানীয় জনপ্রতিনিধিকে দেখতে পাচ্ছি, তিনি খুবই নিষ্প্রিয়, তিনি যাননি 3 দিন পর্যন্ত এবং এখানে গিয়ে সেই সহানুভূতি জানাননি যারা এইরকম কষ্ট দুঃখের মধ্যে আছেন, যে ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, তিনি বরং সাফাই গাচ্ছেন যে প্রশাসনের কোনো গাফিলতি ছিল না। জনাব আমিনুল ইসলাম, যে কথাটি বলছিলেন শ্যামল দত্ত, যে ষড়যন্ত্র হচ্ছে বা ষড়যন্ত্র হয় এ ধরনের আমরা ইতিপূর্বে একাধিক জায়গায় দেখেছিলাম, সেই ক্ষেত্রে আমাদের যে সতর্কতার ব্যাপারটি, সচেতন নাগরিকদের, প্রশাসনের, রাজনীতিবিদদের, সেই জায়গাটি থেকে আমরা প্রস্তুত থাকতে পারছি? অঞ্জন দা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ইটিভির দর্শক যারা দেশে এবং প্রবাসী অনুষ্ঠান দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে হট ইস্যু হচ্ছে নাসিরনগরের এই ঘটনাটি। এই ঘটনায় রসরাজ দাস যেটি বলেছেন, উনি আজকে আমি পত্রিকায় যেটা পড়েছি, তার ফেসবুক আইডি কিন্তু সে চালাতো না। এখানে বিষয়টা দেখতে হবে যে কারা তার ফেসবুক আইডিটি পরিচালনা করতেন
এবং তাদেরকে যদি গ্রেফতার করা যায় আমরা মনে হয় আমরা মূল জায়গায় যেতে পারবো। এবং আজকে পত্রিকায় পড়লাম রসরাজ দাস তাকে গ্রেফতার করার পরে সে পুলিশের কাছে স্বীকারোক্তিও দিয়েছে যে ছবি কিভাবে আপলোড করতে হয় সেটা আমি জানিও না। তাহলে এই ঘটনা, হ্যাঁ ঠিকই বলেছেন, যেখানে শ্যামলদাও যেটি বলেছেন, যেখানে প্রশাসনের শিথিলতাটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। কিন্তু এখানে দলগতভাবে আওয়ামী লীগ এটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে। তার প্রমাণ এই ঘটনার পরের দিনই আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমকে প্রধান করে একটি টিম সেখানে গিয়েছে এবং গিয়ে যারা পীড়িত মানুষজন ছিল তাদের পাশে দাঁড়িয়েছে এবং ওখানে লোকাল আওয়ামী লীগকেও কিছু ইনস্ট্রাকশন দিয়ে আসছে কিভাবে এইটা মোকাবেলা করা দরকার। কিন্তু সেখানে এটাও ঠিক যে যদিও আজকে সাংসদ খুব দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আমি এরকম কিছু করেছি, সেটা যদি প্রমাণ দেওয়া যায় তাহলে আমি মন্ত্রিত্ব রাখবো না, এখান থেকে পদত্যাগ করব। তারপরে কিন্তু তার শিথিলতাও কিন্তু উপেক্ষা করার মতো বিষয় না। অ্যাজ এন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তার উচিত ছিল ঘটনার সাথে সাথেই ওখানে গিয়ে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানো। এই মানুষগুলো কাকে ভোট দিয়েছে কাকে ভোট দেয়নি সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে এরা নিপীড়িত মানুষ, এরা নির্যাতিত মানুষ, এদের পক্ষে গিয়ে দাঁড়ানো। সেখানে অবশ্যই ব্যর্থতা আছে। কিন্তু পাশাপাশি আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে এই ঘটনাগুলো কেন ঘটছে। আমি মনে করি দেশ যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, আপনি প্রতিটি সেক্টরেই, ইভেন গত 2 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ একটা বিশ্বে মডেল। এইভাবে যখন প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগুচ্ছে, তখন সে মুক্তিযুদ্ধের সময়কালীন থেকে বাংলাদেশে যারা সাম্প্রদায়িক রাজনীতি করেছে, যারা বারবার রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য সংখ্যালঘুদের উপর হামলা করেছে, তারা কিন্তু থেমে নেই। তারা থেমে নেই বলে রামুর ঘটনা ঘটেছে, তারা থেমে নেই বলে সাতিয়া, দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে। নাসিরনগরের ঘটনাটাকে আমি এর কাছ থেকে বিচ্ছিন্ন হিসেবে দেখতে চাই না। কারণ আমাদের মনে রাখা উচিত যে ওরা ক্ষমতায় নেই, কিন্তু ওরা একেবারে সংখ্যায় কম তা না। বাংলাদেশের প্রশ্ন আছে আপনার কাছে যে রামুর ঘটনা অনেক দিন হয়ে গেছে, তার বিচারটি কি সম্পন্ন হয়েছে? বিচার প্রক্রিয়া চলছে এবং অনেকে গ্রেফতার হয়েছে। আজকে এই যে রামুর ঘটনায় 19টি মামলা দায়ের করা হয়েছে, একটি না, এবং এগুলোর চার্জশিট হয়েছে, কিন্তু কোনোটারই এখনো পর্যন্ত সম্পন্ন এবং কদিন আগে কিন্তু রামুর ঘটনার মূল যে অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান তোফায়েল, তাকে কিন্তু কিছুদিন আগে গ্রেফতারও করা হয়েছে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, এখানে কিন্তু আমাদেরকে ওই জায়গাটায় যেতে হবে যে কেন এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। আপনি দেখেন পাশাপাশি আবার এই ঘটনাটাকে আরো উস্কে দেওয়ার জন্য আজকে পত্রিকা পড়লাম, গতকাল একটি মসজিদে ফজরের নামাজের সময় একটা মূর্তি ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে এই ঘটনাটাকে আরো রং দেওয়া যায়। এবং গতকাল একজন উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতেও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে, আমাদের যুবলীগের সভাপতি। হ্যাঁ, তো এখন আমাদেরকে, হ্যাঁ, এটা আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, ওরা ক্ষমতা না থাকলে ওরা সংখ্যায় কম না। আর বাংলাদেশের রাজনীতি যদি আমি পর্যালোচনা করি, দেখবেন ষড়যন্ত্রের রাজনীতিতে ওদের সমকক্ষ কিন্তু কেউ নাই। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। ওদের, আপনি চিন্তা করতে পারেন যে যুদ্ধ অপরাধের দায়ে দেলোয়ার হোসেন সাদির ফাঁসির রায় হলো, হঠাৎ করে এমন একটি কৌশল আবিষ্কার করলো যে সাদিক আল্লাহ চাঁদি নিয়ে গেছে, রাতারাতি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসছে। এটা তো খোদ ইবলিস শয়তানকে যদি কেউ বলতো একটা বুদ্ধি দাও, ইবলিস শয়তান কিন্তু এই বুদ্ধি দিতে পারতেন না। এইটা হচ্ছে ওদের অপরাজনীতি, এটা হচ্ছে ওদের ষড়যন্ত্র। এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঘটনা হচ্ছে কি, এখন প্রসঙ্গ আসছে যে মানুষ টোটাল সামগ্রিক অর্থে যদি মানুষকে আমরা সচেতন করে তুলতে না পারি, তাহলে কিন্তু এই ঘটনাগুলো সহজে দূর হবে না। এখানে এবং সরকার সাথে সাথে ওই ঘটনার পরের দিনই পুলিশের ওসিকে ওখান থেকে উইথড্র করা হয়েছে। আজকে অবশ্য দায়িত্ব অবহেলার কারণে ইউএনওকেও উইথড্র করা হয়েছে। এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের ভাই অত্যন্ত দায়িত্বহীন ভাষায় বলেছেন যে এই ঘটনায় যে বা যারা জড়িত থাকে কাউকে ছাড় দেওয়া হবে না, সেটা যে হোক না কেন। তো এইসব বিষয়গুলো আমাদের এটাও স্মরণ রাখতে হবে। ধরেন অবশ্যই আমরা ভুলে যাইনি যে 92 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশে বিএনপি জামাত সরকারের ক্ষমতা ছিল এবং রাতারাতি 352টা মন্দিরে কিন্তু ওরা ভাঙচুর চালিয়েছিল, আগুন দিয়েছিল। সেই রাজনীতিটা ওরা বারবার করে আসছে এবং এই রাজনীতিটা বন্ধ করতে গেলে কিন্তু আমাদের সবাইকে অনেক বেশি সচেতন হয়ে সামনে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। আমি শ্যামলদা আপনার কাছে আসছি। মন্ত্রী আজকে বলেছেন, পশু প্রাণী সম্পদ মন্ত্রী, যে সাইদুল হক বলেছেন প্রমাণ করতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব যদি এই ধরনের কোনো ঘটনার সাথে তিনি থাকেন।
সেটি বলছে তিনি একটি মন্তব্য, যা তার যে হিন্দুদেরকে তিনি মালাওয়ানের বাচ্চা বলেছেন বলে এই ধরনের একটি খবর আছে, এটির ব্যাপারে বলেছেন, এবং তিনি সেটি প্রমাণ করতে পারলে, তিনি বলছেন কেউ প্রমাণ করতে পারলে বা সেটি অডিও বা ভিডিও থাকলে, অডিও ভিডিও। কিন্তু এই অভিযোগটি স্থানীয় হিন্দু নেতারা যখন যেদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে গেছেন, তাদেরকে হিন্দুরা অভিযোগ করেছেন এটি কিন্তু একটা আলাদা বিষয়। আমি মনে করি যে আমাদের মূল বিষয়টা সেটি হচ্ছে যে এই যে শব্দটি কিন্তু আলোচনায় উঠেছে, ভাইরাল হয়ে আলোচনায় পড়েছে। ওঠার মতোই হবে, কারণ এটি একটি অত্যন্ত গর্হিত মন্তব্য এবং তার মতো লোকের কাছ থেকে এই মন্তব্য তো কেউ আশা করে না। এবং তিনি আজকে এটা নিয়ে তার মন্তব্য তিনি বলেছেন, আমি প্রমাণ দিতে পারলে মধ্যে ছেড়ে দেব, এবং তিনি প্রমাণটি চেয়েছেন। এখন সেটা এখন দেখা যাবে কি আসলে। আচ্ছা। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি বারবার একটা জিনিসের উপর ডিফেন্ড করছেন যে প্রশাসনের কোনো গাফিলতি ছিল না, পুলিশ বরং মার খেয়েছে। তিনি আমি যাইনি কেন তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি সংবাদ সম্মেলনে। কেন তিনি 3 দিন পরে গেলেন এর কোনো জবাব নেই, বা তিনি সেখানে থাকা অবস্থায় কি করে সংখ্যালঘুদের উপর আবার হামলা হলো তার কোনো জবাব নেই। তিনি বরং উল্টো মিডিয়া এটা বাড়াবাড়ি করছে। কালকে বিবিসিতে ইন্টারভিউতে তিনি বলেছেন মাত্র কয়েকটা বাড়ি পুড়েছে, কিছু হয়নি তেমন কিছু। এইভাবে উনি ডিফেন্ড করেছেন যে এখানে তেমন কিছু ঘটনা ঘটে নাই। যেখানে মানবাধিকার কমিশন বলছে যে 71কে হার মানিয়েছে এখানকার ঘটনা। আপনি জানেন যে যেদিন 15টি মন্দির ভাঙচুর করা হয়, অসংখ্য বাড়িতে অগ্নিসংযোগ করা হয়, সেদিন হিন্দু মেয়েরা পাশে যে নদী ছিল তিতাস নদীতে গলা ডুবিয়ে সারা রাত নিজেদের রক্ষার জন্য ছিল। এইরকম পরিস্থিতি একটা স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘুদেরকে মানে পোহাতে হবে, এটিতে কোনো মানা যায় না। এই দেশ তো এখন তো আওয়ামী লীগ ক্ষমতায়, মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায়, তারপরও কেন সংখ্যালঘুদের উপরে নির্যাতন হবে? বাংলাদেশে একটা অদ্ভুত বাস্তবতা হয়ে গেছে, যে কোনো পালা বদলে সংখ্যালঘুরা ভিকটিম হয়ে যায়। আওয়ামী লীগ জিতলে কেন আওয়ামী লীগকে ভোট দিয়েছে এই জন্য মারে, আওয়ামী লীগ যখন হারে কেন আওয়ামী লীগকে ভোট দিল এই জন্য। আপনি 2001-এর ঘটনা দেখেন, আপনি সাইদিকে ফাঁসি দেওয়া হবে, পত্রিকায় লেখায় হিন্দুদের সাক্ষ্যে সাইদির ফাঁসির রায় হলো। এরকম বাস্তবতায় তারপরে সাদে আপনার ইয়েতে দেখা যাবে, চাঁদে দেখা যাবে সাইদিকে, এর জন্য হিন্দু পাড়া পোড়াতে হবে। ভোটের সময় 2014 সালে আমরা কি দেখলাম, যশোরের মালোপাড়া, দিনাজপুরের সেই সব গ্রাম পুড়িয়ে দিল। তো এরকম নিয়তি কেন হবে হিন্দুদের যে তাদেরকে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে? এবং এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে আমরা এই পরিস্থিতিটা কোনোভাবেই সামলে উঠতে পারছি না। কিন্তু এটি অতিক্রমের পথটি কি? অতিক্রমের পথ আমরা তো বলি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, দুর্ভাগ্যজনকভাবে হলো সেটি কিন্তু আমরা পারছি না প্রতিষ্ঠা করতে। আপনি যেটি উনি বলছেন ষড়যন্ত্র থাকবে, কিন্তু ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তো আপনারা আছেন। ষড়যন্ত্র আমি মনে করি অবশ্যই এটি ষড়যন্ত্র, কিন্তু সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে কারা? প্রশাসন, রাজনৈতিক দল। আপনি যে রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল, তারা কি করে এরকম উস্কানিমূলক বক্তব্য দেয় সবাই গিয়ে? দল দিয়েছে না দলের ব্যক্তি দিয়েছে? নেতা বলতে পারি, দল কি বলতে পারি আমরা? দলের ব্যক্তি মানে তো তিনি দলকে রিপ্রেজেন্ট করছেন। এবং তারা তো, আমি একটু আগে আপনার ফেসবুকে দেখলাম তারা স্ট্যাটাস দিয়েছেন এগুলো যে আমরা এই করেছি, এবং তাদের সেই ধরনের সম্পৃক্ততা পেয়েছে বলে, অবহেলা পেয়েছে বলেই তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আপনি ওবায়দুল কাদের সাহেবের কথা বলছেন, তিনি প্রথম দিন কি বলেছেন যে এরকম ঘটনা পৃথিবীতে সব জায়গায় হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ঘটেছে, ডিফেন্ড করেছেন তিনি। পরে এসে তিনি বলেছেন নদী থাকলে ঢেউ থাকবে, আকাশ থাকলে গর্জন থাকবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা দলের সেক্রেটারির কাছে আমরা কখনো এগুলো আশা করি না। না, এখানে ধরেন দলের ফারুক চৌধুরীর কথাটা বোধহয় শ্যামলদা মিন করতে, এটা যেমন ঠিক, পাশাপাশি এটাও ঠিক যে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি যখন আওয়ামী লীগ নেতা নুরুল হক সে কিন্তু সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে গিয়ে তার মাথায় কিন্তু অনেকেই দাঁড়াতে চেয়েছিল, অনেকেই দাঁড়ায়নি, অসংখ্য মানুষ তার পাশে দাঁড়িয়েছে। এটাকে আমি মনে করি দলগতভাবে দেখা, কারণ আওয়ামী লীগের জন্মই হচ্ছে অসাম্প্রদায়িক রাজনীতি নিয়ে, এবং আওয়ামী লীগ কিন্তু অসাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শুরু করেনি, সেটা 1953 সাল থেকে। সুতরাং যে দলের মূল চেতনা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িক রাজনীতি, এই জন্য তো আপনাদের উপরে আশা ভরসাটা বেশি, আপনাদের কাছে প্রত্যাশাটা বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক হলে আপনারা ক্ষমতা থাকা অবস্থায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় এই ধরনের ঘটনা কেন ঘটতে হবে? কেন একজন হিন্দু নারীকে সারা রাত নদীতে মুখ ডুবিয়ে বসে থাকতে হবে? আমরা শুনি আমিনুল ইসলাম কি বলেন। না, আমি আগেই বলেছি যে এখানে ধরেন প্রশাসনের শিথিলতাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই কারণে কিন্তু প্রশাসনের বিরুদ্ধে পুলিশ প্রশাসন এবং ব্রুকরেট আমলাতন্ত্র দুজন প্রশাসনের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হয়েছে এবং কোনো ছাড় দেওয়া হয়নি। তবে
আমলাতান্ত্রিক বা কিন্তু যারা যে এই ছাড় মানে কঠোর অবস্থানকে নিয়েও আমরা দুপুরে দেখেছি যে সম্মানিত মন্ত্রী কিন্তু বলেছেন যে তারা ভালো কাজ করেছেন ইত্যাদি। না, সেই আমি বিষয়টি বলি, কি এবং বলবেন? তাদের কি কোনো দোষ বলেছেন? নেই বলেছেন তিনি। না, আমি যেটা মনে করি এখানে আওয়ামী লীগ এটাকে অত্যন্ত দৃঢ়ভাবে হ্যান্ডেল করতে চেয়েছে বলেই ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু ঢাকা থেকে একটা কেন্দ্রীয় পাঠানো অবশ্যই হলো। অবশ্যই নাহলে কিন্তু পাঠানো হতো না, রাতারাতি পাঠানো হয়েছে যেন এই ঘটনাটা, তারপরে ঘটনা ঘটেছে। অবশ্যই এখানে কারো না কারো ব্যর্থতা আছে, অস্বীকার করার এবং জায়গা নেই। আলটিমেটলি কিন্তু আমিন ভাই একটা জিনিস বোধহয় ক্লিয়ার করা দরকার সঞ্চালক হিসেবে আমার, দল আওয়ামী লীগকে কিন্তু কেউ অভিযুক্ত করছে না, বা দল আওয়ামী লীগের দর্শন আদর্শ অসাম্প্রদায়িক অবস্থান এবং এক ধরনের উদার নীতির জায়গাটি নিয়ে কিন্তু আলোচনা হয়নি, কিন্তু হয়তো কতিপয়ের কারণে আলোচনাটি আসছে। আমার এই বিষয়টি ক্লিয়ার করা দরকার। ওই কতিপয়ের দায়িত্ব তো দল নিবে না, দল নেওয়ার কোনো কারণে কতিপয়ের কারণে যেমন তার চেয়ে বেশি, তো আমি তো বললাম আমাদের তো নুরুল হক সহ 5 জন আহত হয়েছে হয়েছে, এবং এবং আরো বেশি তাদের আহত মাথায় হয়েছে। সেলাই পড়ে যায়, 5 জন হসপিটালাইজড। তাহলে কি দল এটা ক্রেডিট পাবে না? কিন্তু দুর্ভাগ্য হলো এই হ্যাঁ। কতিপয়ের জন্য আপনাদের দলের ভাবমূর্তি যে নষ্ট হচ্ছে সেটাও তো আপনাদেরকে না, বুঝতে হবে। ওইটা বুঝতেছি বলে তো আমরা অ্যাকশনে যাওয়ার জন্য অবশ্যই। বারবার বলা হচ্ছে। এবং আজকে 14 দলের মিটিংও আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মোহাম্মদ মোহাম্মদ নাসিম নাসিম বলেছেন। একই কথা বলেছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না, যে হোক। আপনার মোহাম্মদ নাসিম সম্পর্কে সাইদুল হক সাহেব কি বলেছেন? যখন মোহাম্মদ নাসিম বলছেন যে প্রশাসনের ব্যর্থতা আছে, না হলে এত বড় ঘটনা ঘটতো না, সাইদুল হক সাহেব বলছেন মোহাম্মদ নাসিম কি জানেন? মোহাম্মদ নাসিম কি এখানে আসছেন? তিনি তো কিছুই জানেন না। সাইদুল হক উল্টো মোহাম্মদ নাসিমকে দোষারোপ করেছেন। কোথায় বলছেন? আজকে বলেছেন তিনি প্রেস কনফারেন্সে। প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে উনি তো শুনেছেন আমি ছিলাম, এরকম একটি বক্তব্য তার এসেছে। এনিওয়ে, এটা সাইদুল হক ভালো বলতে পারবে, বাট আমি মনে করি নাসিম ভাই আমাদের আমরা তার নাম মোহাম্মদ আমরা নাসিমের শুনতে বক্তব্য পাচ্ছি 14 যে জনের না, কণ্ঠস্বর আমরা- আমি অবশ্যই, জানি। হ্যাঁ। আমরা শুনছি মোহাম্মদ নাসিমের নেতৃত্বে হয়তো একটা টিম যাবে পরশুদিন বুধবারে। না 9 তারিখে যাচ্ছে, আগামীকালে যাওয়ার কথা ছিল। আগামীকাল যাচ্ছে না, এটা পরে 9 তারিখে যাচ্ছে, 9 তারিখে 8 যাচ্ছে। তারিখে মিটিং এর পর আমরা যাচ্ছি। এবং সেক্ষেত্রে আমরা 14 দলের স্ট্যান্ডটিকে 14 দলের কেন্দ্রীয় নেতাদের স্ট্যান্ডের জায়গা থেকে দেখতে হয়, এবং যে জায়গাটিতে আলোচনা আসতে চাই আমরা হয়তো অভিযোগ বা পাল্টা অভিযোগের জায়গায় থাকতে চাই, কিন্তু আমরা যদি এই জায়গাটিকে কিন্তু অঞ্জন একটা জিনিস শেকড়টি উপড়াতে চাই কি করার? শেকড়টি উপড়াতে হলে স্থানীয় যে সমস্যা, স্থানীয় আওয়ামী লীগের দ্বন্দ্ব কিন্তু এখানে বড় প্রকট। সেটি সত্যি। আপনি এই সাইদুল হক সাহেবকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা থেকে বহিষ্কার করা হয়েছে, এবং স্থানীয়ভাবে এই গ্রুপিং এর কারণেই কিন্তু ওই যে এক পক্ষকে ঘায়েল করার জন্য এই কাণ্ড করেছে কিনা সেটিও দেখতে হবে। আমার মনে হয় এটা আমরা ওই জন্য চাচ্ছি যে প্রশাসনিক এবং পুলিশি তদন্ত দুটি কমিটি হয়েছে, একটি পুলিশ থেকে কমিটি করা হয়েছে, একটা প্রশাসন থেকে করা হয়েছে। কিন্তু আপনি যদি সত্যিকারের ভিতরের ঘটনা বের করে আনতে চান, তাহলে একটা নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত ধন্যবাদ। আমরা এই করার বিচার বিভাগের তদন্তের বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে নিয়মমাফিক বিরতি থেকে ঘুরে আসতে চাই। সম্মানিত দর্শক, 21 রাতের প্রতিদিনের মতো নিয়মমাফিক বিরতিটি এখন প্রত্যাশা 21 টেলিভিশনের সাথে 21 রাতের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, ফিরে এলাম 21 রাতের আজকে আলোচনায়। স্টুডিওতে আছেন জনাব আমিনুল ইসলাম, স্টুডিওতে আছেন জনাব শ্যামল দত্ত। শ্যামল, আমি আমিন ভাইয়ের কাছে যাওয়ার আগে একটি প্রশ্ন করে যেতে চাই, এবং যে বিষয়টি সর্বাধিক সময় গত শুক্রবার থেকে আলোচনায় এসেছে, একটি শব্দ 4 অক্ষরের, আমি শব্দটি উচ্চারণ করতে চাই না, এবং সংবাদটি আপনার কাগজে ছাপা হয়েছিল, আরো কাগজে ছাপা হয়েছে আমাদের কাগজ, কিন্তু আপনার কাগজের আলোচনাটি তো বেশি এসেছে ভোরের আমাদের কাগজ। কাগজের কারণে, কারণ আমাদের কাগজে বেশ বড় করে চেপেছি আমরা। এই কারণে চেপেছি, আমরা মনে করেছি এটা অত্যন্ত গর্হিত একটি উক্তি, এবং একটি সম্প্রদায় সম্পর্কে, একটি ধর্ম সম্পর্কে, এবং এটি একটা স্বাধীন দেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সেই দলের কাছে, সেই দলের নেতাদের কাছে এটা কোনো প্রত্যাশিত না। আমরা এটি করেছি, আমাদেরকে যেটি জানিয়েছেন স্থানীয় হিন্দু নেতারা যারা তা মন্ত্রীর সাথে দেখা করতে গেছিলেন, তাদেরকে তিনি গালাগাল করেছেন, তিনি মিডিয়াকে গালাগাল করেছেন, সেটি এখনো করছেন মিডিয়াকে গালাগাল। তিনি বলছেন মিডিয়ার বাড়াবাড়ি। তিনি এক্ষেত্রে একটি চ্যালেঞ্জ এসেছে, এটি অডিও ভিডিও আছে কিনা। অডিও ভিডিও থাকার কথা না, কারণ কথা বলার সময় তো কেউ তো অডিও ধরে রাখে না। যখন গালাগাল দেয় তার সব বিষয় তো মানুষের সমস্ত কথাবার্তা তো আর অডিও হয় না। এখন তিনি যদি অস্বীকার করেন না, সেটা আমরা লিখবো তিনি অস্বীকার করেছেন। তবে তিনি যে এই ধরনের মন্তব্য করেছেন সেটা স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার সাথে আলাপ আলোচনাকালে জানিয়েছেন, রানা দাস গুপ্তকে জানিয়েছেন, রানা দাস গুপ্ত আমাদেরকে জানিয়েছেন, এবং তিনি নিজে বলেছেন যে আমরা এই ধরনের মন্তব্যটা বিস্ময় প্রকাশ করছি, একজন মন্ত্রী কী করে এই ধরনের মন্তব্য করে। আমি মনে করি মন্তব্যের চাইতেও বড় বিষয়টা হচ্ছে উনি একজন স্থানীয় জনপ্রতিনিধি হওয়ার পর পুরো বিষয়টাকে কীভাবে দেখছেন। প্রথমত কথা, তিনি বলছেন যে কোনো বড় ঘটনা ঘটে নাই। তিনি বিবিসিতে ইন্টারভিউতে বলেছেন তিনি যে 2-1টি বাড়ি পুড়েছে। তিনি বলছেন যে প্রশাসনের কোনো দোষ নেই, প্রশাসনের কোনো নেই, দায়ী না এখানে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? ইউএনএকে প্রত্যাহার করা হলো, পুলিশকে প্রত্যাহার করা হলো,
স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সেখানে দায়ী করা হলো, এবং তিনি নিজে 3 দিন পর্যন্ত সেখানে যান নাই, এলাকায় যান নাই, গিয়ে 3 দিন পরে যখন গেলেন তারপর ডাকবাংলোতে বসে আছেন। এই যে একজন জনপ্রতিনিধি হওয়ার পরও এই মানুষের পাশে না দাঁড়ানো, এই দায় কি তিনি এড়াতে পারবেন? ধন্যবাদ। আমি আসবো সামন্ত আপনার কাছে। আমি আমিনুল ইসলাম আসছি। অনেকগুলো প্রশ্ন জমেছে এবং একই সাথে আমরা জানি যে যদি আমরা 1 জুলাইয়ের আগে পরের বাংলাদেশ ধরি, জঙ্গিবাদ দমনে অসম্ভব সফলতা রয়েছে বর্তমান সরকারের এবং অন্যান্য অনেকগুলো অর্জন রয়েছে এবং যে অর্জনগুলো নিয়ে প্রতিনিয়ত আমরা প্রতিটি সহনাগরিক গর্বিত হই, আমরা গর্বিত হই এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের পরিস্থিতিটি নিয়ন্ত্রণ করাও মোটেই কঠিন বিষয় না আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, আমরা জানি। কারণ এই ধরনের এর থেকে বড় বড় ঘটনায় সফলতা রয়েছে আমাদের। কিন্তু একই সাথে আমরা যেটি দেখলাম যে যেটি শ্যামলদা বলেছেন যে একবার ঘটনাটি ঘটলো, তার কয়েকদিন পর ঘটনাটি ঘটলো এবং তখন কিন্তু এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল বিপুল পরিমাণে এবং আপনি বলছেন এর পেছনে একটি ষড়যন্ত্রের জায়গা ছিল বা সবাই অনুমান করছে যে এটি খুব সহজ সরল 1 এবং 1 যোগ করলে 2 হয় এমনটি ঘটনা না, হয়তো কোনো না কোনো ষড়যন্ত্র থাকতেও পারে বা এক ধরনের বাংলাদেশকে অন্যরূপে চিত্রায়িত করার গভীর ষড়যন্ত্র যারা করছেন তাদের অংশ থাকতে পারে। কিন্তু সেই ষড়যন্ত্রটি তাহলে আমরা ষড়যন্ত্রের গোড়াটিকে আমরা দেখতে পাবো কতদিনে আশা করতে পারি? আমি আগে দিন তারিখ দিয়ে বলা যায় না, কিন্তু আশাবাদ একটা কিরকম হতে প্রসঙ্গ পারে? নিয়ে বলি। উনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের কোন দল, আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি, এখানে আওয়ামী লীগের কোন দলের কোনো সুযোগ নেই এবং আওয়ামী লীগের কোন দলের কারণে এই ঘটনা ঘটেছে বিষয়টা সেভাবে দেখার কোনো কারণ নেই। আওয়ামী লীগের বর্তমানে সারা দেশে কোনো কোন্দল নেই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ, এটা হচ্ছে একটা মীমাংসিত সত্য, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন প্রসঙ্গ হচ্ছে আপনি যেটা বলছেন যে জঙ্গি দমন আমাদের অসামান্য সাফল্য, শুধু জঙ্গি দমন নয়, বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পরে দারিদ্র্য বিমোচনের বঙ্গবন্ধু সাফল্য, খুনিদের বিচার হবে, যুদ্ধাপরাধের বিচার, যুদ্ধ অপরাধীদের মানবতা বিরোধী অপরাধের জন্য বিচার হবে, এটা কিন্তু আমরা স্বপ্নেও কল্পনা করিনি। সেটা আজকে বঙ্গবন্ধু কন্যা সফল করেছেন। এই সব বিষয়গুলো যখন আপনি এক জায়গায় করবেন তখন কিন্তু অবশ্যই আমাদের এটাও স্মরণ রাখতে হবে যে এর বিরুদ্ধ পক্ষ কিন্তু একটা মরণ কামড় দিবেই। আমাদের ভুলে গেলে চলবে না, ওরা মরণ কামড় দিতে চেয়েছিল 5 মেতে, সেটাও একটা মহা ঝামেলা, একটা তালগোল তারা পাকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটাও এই সরকার অত্যন্ত শক্ত হাতে হ্যান্ডেল করে এবং ওই মুভমেন্টটাকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। ওই দিন যদি আমরা পরাজিত হতাম তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাস আবার নতুন করে লিখতে হতো। বাংলাদেশে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জয় বাংলা এই শব্দগুলো থাকতো কিনা সন্দেহ ছিল। আমরা সেখানে সফল হয়েছি, আমরা ব্যর্থ হইনি। এরপরে হ্যাঁ, আপনি খুব ভালো কথাই বলেছেন এবং শ্যামলদাও যেটি বলছেন যে স্থানীয় এমপি বা মন্ত্রীকে নিয়ে প্রত্যাশাটি আছে বলেই কিন্তু বলা। রাইট, যে কথাগুলো বলেছেন অবশ্যই এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত যৌক্তিক, কিন্তু পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে ওনার সব কথাগুলো কিন্তু আওয়ামী লীগ ওন করছে না, সরকার ওন করছে না। ওনার কথাগুলো ওন করলে কিন্তু ইউএনও ওখান থেকে প্রত্যাহার হয় না, ওসি ওখান থেকে সাসপেন্ড হয় না। আমরা অর্থাৎ সরকার যে কথাটি আমাদের সাধারণ সম্পাদক কাদের ভাই বলেছেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন যে উনি প্রেস ব্রিফিং এটাও বলেছেন যদি তদন্তে প্রমাণিত হয় যে এখানে সাইদুর রহমানের সম্পৃক্ততা আছে তাহলেও ব্যবস্থা নেওয়া হবে, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এই তদন্ত কতদিনে আমরা পেতে পারি? সেটা তো আসলে আমি একটা টাইম করে দিতে পারবো না, যেটা 15 দিনের মধ্যে আবার এই হবে, 20 তদন্তের দিনের ক্ষেত্রে মধ্যে যেটি হবে। বলেছেন জনাব 20 শ্যামল দিনের- দত্ত যে এটি প্রশাসনিক বা পুলিশি তদন্তের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের বিষয়টি কিন্তু অনেক মুহূর্তে এসেছে, সেটি নিয়ে কি ভাবনা আছে? সেটা নিয়ে অবশ্যই ভাবনা আছে, যদি বা সেরকম দলীয় কিছু- তদন্তের কোনো সেরকম- বিষয় আছে কিনা? না, একটা দলীয় টিম তো ওখানে গিয়েছে অলরেডি এবং তারা ওখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, এসে ওরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তাদের রিপোর্টও বলেছে এবং অবশ্যই আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। এটা সেই একটা আস্থা আমাদের বিষয়, প্রত্যেকেরই একটা আছে। বিষয় কিন্তু মীমাংসিত সত্য যে বাংলাদেশের অনেকগুলো ক্রাইসিস কিন্তু বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত সফলভাবে পাড়ি সফলভাবে দিয়েছেন। উনি হ্যান্ডেল করেছেন, শেষ করেছেন। এখানেও কিন্তু ব্যর্থ হবার কোনো সুযোগ নেই। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, অবশ্যই বিশালভাবে একটা ষড়যন্ত্র হচ্ছে, এটা কিন্তু ছোট মোটো না, কারণ এটাও তাদের কাছে অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ওরা মনে করছে যে যে কোনোভাবে যদি এই সরকারকে কোনোভাবেই রাজনৈতিকভাবে যেহেতু মোকাবেলা করা যাচ্ছে না, এই জন্য ওরা কিন্তু ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে এবং বারবারের মতো ওদের একমাত্র হাতিয়ারটা হচ্ছে ধর্ম, ইসলাম, কোরআন, এগুলোকে টেনে নিয়ে এসে মানুষের সহজ সরল অনুভূতিতে সুশুরি দিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি করে যে কোনোভাবেই। ওরা যেটা বারবার করে আমি আসছে। জাস্ট অ্যাড করি যে আমার কাছে মনে হচ্ছে যে এটাও কিন্তু জঙ্গিবাদের আরেকটি ফ্রন্ট এবং এটা অস্বীকার করা যায় এর না। পেছনে কিন্তু অত্যন্ত গভীর ষড়যন্ত্র আছে, এটা আওয়ামী লীগকে বুঝতে হবে এবং না বুঝে যদি আমরা এইভাবে ডিফেন্ড করার চেষ্টা করি যেটি মন্ত্রী সাইদুল হক করছেন তাহলে কিন্তু এগুলো বাড়তে থাকবে এবং আপনাকে অনেকেই মনে করছেন যে এটা আপনার বক্তব্যের সাথে আমি একমত
যে আপনি জঙ্গিবাদের একটা ফ্রন্টে আপনি দমন করছেন, তারা ভিন্ন কৌশলে আরেকটি জায়গায় আপনাকে বিব্রতকর অবস্থায় কারণ ফেলছে। বিভিন্ন স্থানেও কিন্তু এবং ঘটেছে। এই ধরনের দেখেন আপনি ষড়যন্ত্র এমন হচ্ছে যে পুলিশ প্রহরা অবস্থায়ও মন্দিরে আগুন লাগছে, ঘটনা বাড়িতে আগুন লাগছে, ঘরে আগুন লাগছে, মসজিদের ভিতর নিয়ে কে লক্ষ্মী মূর্তি রেখে দেবে বলুন আপনি? সেটাই আপনি- কখনো কোনো আপনি আমি একটা কথা এই বিষয়গুলো এবং আপনারা এগুলো কেন বড় ষড়যন্ত্র বড় ইঙ্গিত বহন ষড়যন্ত্রের করে। অংশগুলো। আমি একটা কথা সুতরাং এই নিশ্চিত জিনিসটা করে বলতে পারি, আমরা যেভাবে হোলি আর্টিজানের পরে জঙ্গি দমন করলাম, যে রুখে ধরনের দাঁড়ালাম আমরা। রুখে দাঁড়ালাম, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে সিরিয়াসলি পুরো বিষয়টা টেক আপ অসাধারণ করলো, সাফল্য। এটিকেও সেইভাবে না করলে কিন্তু আপনি হবে না। এবং আপনি দেখবেন যে এর পেছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। শ্যামলদা, আমিন ভাই। বাংলাদেশের শাশ্বত চিত্রটা কি? বাংলাদেশের শাশ্বত চিত্র আমরা দেখেছি, একজন হিন্দু যখন সে একটা মাজারের পাশ দিয়ে হেঁটে যায়, সে কিন্তু শ্রদ্ধায় নত হয়। সালাম আমি করেন বা দেখেছি, প্রণাম করেন। আমি না, না, দেখেছি আপনি একটা আপনি দেখেন মসজিদের না, পাশ দিয়ে- আমরা এই যে পূজাটা করলাম কত সুন্দরভাবে দুর্গা পূজাটা সারা দেশে সারা 29,000 দেশে, এবং সেটা পূজা এবার হলো না, এটা কিন্তু শুধু এবার হচ্ছে তা না, গত বেশ কয়েক বছর যাবত। এবং দুর্গাপূজাতে এবং সরকার এবছর যেভাবে- কিন্তু সংখ্যা বেড়েছে পূজা অনেক বেশি বেড়েছে, মণ্ডপের সংখ্যা অনেক বেশি বেড়েছে। আমি বলছি কি, আমাদের চিত্রটা কি বাংলাদেশের? আমি দেখেছি একজন হিন্দু মহিলা বসে আছে, গল্প করছে, যে মাত্র আজানের ধ্বনি ভেসে আসছে, সাথে সাথে সে মাথায় কামড় দিচ্ছে। সেই হিন্দুদের কখনো আমি বিশ্বাস করি না যে মসজিদে লক্ষ্মী মূর্তি রেখে আসবে, আমি কখনো বিশ্বাস করি না। এটা ওই খেলারই একটা অংশ। এই খেলা খেলে ওরা সারা দেশটাকে আবার স্পয়েল করতে চায়, বা একটু অন্য অন্য পরিচিতি বাংলাদেশে আনার খেলা। রাইট, অন্য পরিস্থিতি। কারণ এই বাংলাদেশকে, বঙ্গবন্ধুকে হত্যার পিছনে উদ্দেশ্যটা কি ছিল? বঙ্গবন্ধুকে হত্যার পিছনে উদ্দেশ্য ছিল একটাই, এই বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক ঘোষণা করা। সেটা ওরা ব্যর্থ হয়েছে। ওরা বঙ্গবন্ধুকে হত্যা করেও মনে করেছিল যে শেষ হয়নি, এই জন্য 13 নম্বর জেল হত্যা করে জাতীয় 4 নেতাকে হত্যা করেছে। তারপরে যখন দেখলো যে না, বঙ্গবন্ধু কন্যা 21 বছর পরে দলকে আবার ক্ষমতায় নিয়ে এসছে, তখন আবার 2004 সালে গ্রেনেড হামলা করে দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ সবাইকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। একটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে ইসলামী রিপাবলিক করা, অর্থাৎ এখান থেকে মুক্তিযুদ্ধ, 30 লাখ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম, সবকিছুকে মুছে দেওয়া, ভাবাদর্শের জায়গায় নেওয়া। নেওয়া। এই নেওয়ার জন্যই কিন্তু এই খেলাগুলো হচ্ছে। এবং যারা, আমি আবার বলছি, যারা এই খেলায় অংশ নিচ্ছে তারা কিন্তু সংখ্যায় কম না। কারণ আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 70 নির্বাচনে আওয়ামী লীগ 169 আসনের মধ্যে 167 আসনে জয়লাভ করলেও তাদের প্রাপ্ত ভোট কিন্তু 31%, 27% কি কত পার্সেন্ট ভোট ছিল। এরা কিন্তু হারিয়ে যায়নি রাতারাতি। এরা বরঞ্চ স্বাধীনতা 75-এর 15 আগস্টের পর থেকে 21 বছরে ওরা ফুলে ফেঁপে এত বেশি শক্তি অর্জন করেছে, ওদেরকে রাতারাতি আমরা চাইলে নিশ্চিহ্ন করতে পারবো না। শ্যামলদা, প্রথমত বলে নেই যে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে একটা স্পর্শকাতর জায়গা অনেক আগে থেকেই। আপনি জানেন 2000 সালে সে সময় এনজিও বিরোধী একটি বড় আন্দোলন এই ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু হয়েছিল, এবং এক নাগারে যত এনজিওর অফিস আছে সব পুড়িয়েছে। দ্বিতীয়ত, গত জানুয়ারি মাসে একটা সামান্য মোবাইলের ঘটনাকে কেন্দ্র করে সমস্ত সাংস্কৃতিক কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার, বিশেষ করে ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়িঘর থেকে তার যে স্মৃতিচিহ্ন যা ছিল সব ধ্বংস করা হয়েছে। ফলে এই ব্রাহ্মণবাড়িয়াকে আপনাকে দেখতে হবে একটু ডিফারেন্টলি, এবং এখানে প্রশাসনকে সাজাতে হবে ভিন্নভাবে। আপনি যদি জানেনই যে এই ষড়যন্ত্রগুলো আছে, তাহলে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আপনার থাকা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা উল্টোটা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পেলাম কি, সেখানে যে প্রশাসনের যে গাফিলতি, সেটা রাজনৈতিক নেতা যদি সেটাকে সাফাই গান, তখন তো আর কোনো যাওয়ার জায়গা থাকে না। এবং আমরা এই ধরনের ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র আগামীতে আরো হবে। কেন বলছি? 2019 সালের নির্বাচন যত এগিয়ে আসবে, বাংলাদেশের নিয়তি হচ্ছে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা আরো বাড়বে। কিন্তু এর জন্য কি আপনি এখন থেকে প্রস্তুতি নেবেন না, মোকাবেলা করবেন না? এবং এটা বাস্তবতা। আমি আরেকটা জিনিস একটু বলে নিই, এটা ছোট্টটা জিনিস, সেটি হচ্ছে আমরা অনেক উন্নতি করছি। আমার দেশের জিডিপি বাড়ছে, আমার দেশের মাথাপিছু আয় বাড়ছে, আমাদের বৈদেশিক রিজার্ভ বাড়ছে, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া, যেটি আমরা করতে পারছি না। আমার মনে হয় এটা অনেক বড় চ্যালেঞ্জ, অর্থনৈতিক চাইতে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। আপনি মানুষের ভিতরে যে সাম্প্রদায়িকতার বীজ ঢুকে যাচ্ছে, সেটাকে উৎপাটন করা। দুর্ভাগ্যজনক হলো আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে পারছি না। নাহলে আজকে কেন এই সংখ্যালঘু জনগোষ্ঠীকে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে? বারবার কেন তাদেরকে এই ধরনের মার খেতে হবে? এই জায়গাটি আমরা কখনো অ্যাড্রেস করছি না। আমার শিক্ষা ব্যবস্থায় কোথায় গলত আছে সেটা আমাদেরকে দেখতে হবে। আমার কোন জায়গায় আমরা আজকে যে জিনিসটা নিয়ন্ত্রণ করার কথা, সেটা কিন্তু পারছি না আমরা। আমাদের মধ্যে কেন আজকে
1947 সালে যখন এই দেশটি ভাগ হয় তখন এই দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা ছিল 29%। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন এই দেশে সংখ্যালঘু জনগোষ্ঠী ছিল 22%। সেটি কেন আজকে 2011 সালের সেন্সাসে দেখা যাচ্ছে 8.9%? কেন এটিতে নেমে আসলো? এই সংখ্যালঘু জনগোষ্ঠী কোথায় গেল? যেভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি 6টি পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না নাসিরনগরে। তারা কোথায় গেছে তাদের পরিবারের লোকজন কেউ জানে না। তো এইভাবে যদি চলতে থাকে একটা সময় গিয়ে হিন্দু শূন্য হতে কিন্তু আর বেশি দিন সময় লাগবে না। না, ষড়যন্ত্র হচ্ছে, তার মানে ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে না সেটা আমি একবারও বলি নাই। আমি বলছি ষড়যন্ত্র মোকাবেলা আমরা করতে পারবো। আমাদের এইটুকু আত্মবিশ্বাস আছে যে জাতি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারে যে দলের নেতৃত্বে, সেই দলের পক্ষে ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব। কিন্তু হ্যাঁ, আবার এই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অবশ্যই সে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা হচ্ছে কি আমাদের শিক্ষা ব্যবস্থার গলদটাকে খুঁজে বের করতে হবে। একই সাথে সাম্প্রদায়িক আজকে এটাও চিন্তা করতে হবে, এই যে রসরাজ দাস ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, সাথে সাথে কিছু মুসলমান এটা নিয়ে রাস্তায় নেমে আসলো। রসরাজ দাসকে সাথে সাথে গ্রেফতার করা হয়েছে। এরপরে সে দিক বা না দিক, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ঘটনার প্রতিবাদ করার কোনো সুযোগ নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি এটা, যদি কেউ প্রকৃতি ইসলামটা অনুধাবন করতে পারে, উপলব্ধি করতে পারে। কারণ ইসলাম এমন একটা ধর্ম যেখানে বলা হয়েছে একেবারে বিদায় হজের ভাষণের পরে কিন্তু আর কিছু নেই। ওখানে কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ারলি বলেছেন যে খবরদার ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করো না। অতীতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে এখানে বাড়াবাড়ি করার সুযোগ নেই। অপরাধ যে করেছে, শুধু ইসলামের কোথাও এমন লেখা নাই যে অপরাধ আমি করেছি এজন্য আমার ভাইকে, আমার সম্প্রদায়কে, আমার মাকে, আমার বাবাকে পানিশমেন্ট পেতে হবে, এটা কোথাও লেখা নেই। সুতরাং ধর্মটাও কিন্তু আমাদের সত্যিকার অর্থে উপলব্ধি করতে হবে। ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে 2 মিনিট দুজন। শ্যামল দা, আমি যেটি মনে করি যে এই জায়গাটাকে অ্যাড্রেস করতে হলে আপনাকে দেখতে হবে সিরিয়াসলি আমাদের গলা, মানে এই কোন জায়গায় গলতটা আছে সেটা খুঁজে বের করতে হবে। আপনি মন্দির ভাঙবেন, প্রতিমা করবেন, ভাঙচুর করবেন, এটি আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা না? কই সেই মামলা তো আমি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় তো কাউকে গ্রেফতার দেখলাম না। আপনি 40 জন 50 জনকে গ্রেফতার করলেন, তাদেরকে চালান দিয়ে জেলখানায় পাঠিয়ে দিলেন, আর রসরাজ দাসকে 5 দিনের রিমান্ডে নিলেন। কই তাদেরকে তো রিমান্ডে নেওয়ার কোনো কাহিনী আমরা দেখি না। এই যে জায়গাগুলো আমরা যদি দেখি, আপনি আমার মন্দির ভাঙবেন, সেটাকে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত না? কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা এই জায়গা থেকে সেটাকে দেখতে পাচ্ছি না। আমাদেরকে যদি সত্যিকার অর্থে একটা অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে চাই, তাহলে সেইভাবে অ্যাড্রেস করতে হবে। আমি বিশেষ করবো আপনাকে দিয়ে। হ্যাঁ, আমি অবশ্যই এটার সাথে একমত। যারা মন্দির ভাঙে, মন্দিরে আগুন দেয়, অবশ্যই তারা অনেক বড় অপরাধী। তাদেরও পানিশমেন্ট, এক্সাম্পলারি পানিশমেন্ট হওয়া উচিত, এবং আমি বিশ্বাস করি সেটা হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেটা দেশে হবে। কিন্তু পাশাপাশি এটাও আমরা বলতে চাই যে আমাদের যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সে অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করার জন্য শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। এটি কিন্তু কেউ বলছে। হ্যাঁ, বিকল্প নেই। এই জায়গায় আমি মনে করি বাংলাদেশের মানুষ তো ওই আশায় বুক বেঁধে আছে। ওই আশায় বুক বেঁধে আমরা আছে। এখনো মনে করি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের প্রশ্নে শেখ হাসিনার বিকল্প নেই, এটি বাস্তবতা। কিন্তু একই সঙ্গে ওনার দলের ভিতরে যে সমস্ত আগাছা আছে বিভিন্ন জায়গায়, সেগুলোকে উপড়াতে হবে। আগাছাগুলোর ব্যাপারে তো আমাদের অবস্থান খুবই পরিষ্কার। এটা তো দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে বা যারা যেখানে যেভাবে কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকুক না কেন, তাদের জন্য নো টলারেন্স, জিরো টলারেন্স, ওদের বিরুদ্ধে এক্সাম্পলারি পানিশমেন্ট হবে। এবং এইভাবে আমি আশা করি নাসিরনগরের ঘটনাও অবশ্যই যারা এখানে মন্দিরে আগুন দিয়েছে, মন্দির ভেঙেছে এবং সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন দিয়েছে, ইতিমধ্যে পুলিশের আইজিও বলেছেন যে 144 জন মতো গ্রেফতার করা হয়েছে, এবং অবশ্যই তাদেরকে বিচারের আওতায় এনে সেটা এক্সাম্পলারি পানিশমেন্ট করা হবে। ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম, ধন্যবাদ শ্যামল দা। তো সম্মানিত দর্শক, আজকে আলোচনা এই পর্যন্ত। 21 রাত দেখার জন্য ধন্যবাদ। আমরা কিন্তু বারবার ব্রাহ্মণবাড়িয়াকে দৃষ্টান্ত হিসেবে দেখছি। আমরা দেখেছি সেখানে 2001-এর ঘটনা, তার পরবর্তীতে আমরা দেখেছি ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিকে ধ্বংস করার ঘটনা, সেখানে এনজিও বিরোধী বিভিন্ন কার্যক্রম আমরা দেখেছি এবং এনজিওগুলো ভাঙা দেখেছি। সর্বশেষ নাসিরনগর দেখলাম। ব্রাহ্মণবাড়িয়া যেহেতু দৃষ্টান্ত হয়ে উঠেছে, পাল্টা দৃষ্টান্তটি বোধহয় ব্রাহ্মণবাড়িয়া থেকে হওয়াই শ্রেয়। শুভরাত্রি।